জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। আলাদা হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন সিএমএম আদালত। মঙ্গলবার সকালে এই 3 অভিযুক্তকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে প্রত্যেককে 7 দিনের রিমান্ড দেওয়া হয়। এর আগে সোমবার ময়মনসিংহের ধোবাওয়ারা দিয়ে ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয় তাদের। পরে সেখান থেকে গ্রেফতার করে ঢাকায় ডিবি হেফাজতে আনা হয় তাদের। এদিকে সোমবার রাতে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার হন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। রাজধানীর শাহবাগ থানার এক মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে ফের 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। গেল 22 আগস্ট বিকেলে গুলশান থেকে রাশেদ খান মেননকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 5 দিনের রিমান্ড শেষে পুনরায় আদালতে তোলার পর পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে আদাবর থানার মামলায় মেননকে দ্বিতীয় দফায় 6 দিনের রিমান্ডে নেওয়া হয়। সেই রিমান্ড শেষে আরেক হত্যা মামলায় রাশেদ খান মেননকে আবার 3 দিনের রিমান্ড নেওয়া হলো। অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টার মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস জামিন মঞ্জুর করেন। তাকে 1000 টাকা জরিমানা করা হয়। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গেল 23 আগস্ট রাতে সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। পরদিন সকালে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাকে 54 ধারায় গ্রেফতার দেখে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেদিন আদালতে প্রবেশের সময় বিক্ষুব্ধ জনতা শামসুদ্দিন চৌধুরী মানিককে বেধড়ক মারধর করেন। পরে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি অস্ত্রোপচারের পর গেল বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়। রাজধানীর নয়াপল্টনে দুপুর 2:30টায় বিএনপির সমাবেশ। এরই মধ্যে উপস্থিত হতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিফাত, মহাসমাবেশ আয়োজনের কি প্রস্তুতি? নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন কিনা জানাবেন। আমরা যেটি দেখেছি সকালের পর থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিট থেকে দলে দলে ছোট বড় মিছিল দিয়ে এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেখানে মঞ্চ করা হয়েছে সেখানে এসে উপস্থিত হচ্ছেন এবং আমরা কিছুক্ষণ পরপরই দেখছি যে তারা এখানে এসে জড়ো হচ্ছেন, মিছিল করছেন এবং স্লোগান দিচ্ছেন। এবং আমরা এখানকার যারা নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে গত 15 বছরে এবং সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থানে যাদেরকে খুন করা হয়েছে এবং অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে তাদের বিচার প্রথমত তারা চান, দ্রুত চান। এবং যেহেতু বিএনপি গত 15 বছর ধরে ক্ষমতায় নেই, সেই সময়ে বিরোধী দলকে দমন করার ক্ষেত্রে তৎকালীন শেখ হাসিনা সরকার তারা যেটি বলছে অন্যায়ভাবে নির্যাতন করেছে এবং অনেককে গ্রেপ্তার, জেল জুলুমের শিকার অনেকে হয়েছে। তারা যেটি আজকে এখানে এসেছেন নেতাকর্মী, সেই সব নেতাকর্মীরা বলছেন তাদের যাতে সুষ্ঠু বিচার তারা যাতে পান এবং সেই সাথে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখন কাজ করছেন সেক্ষেত্রে তারা যেটি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার যাতে একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য যতগুলো এই যে গণসমাবেশ সেটির মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তবে ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই বিভিন্ন ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে, ঢাকা জেলার মধ্যে ঢাকা বিভাগের যে অন্য জেলাগুলো রয়েছে সেগুলো থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে, ব্যানার নিয়ে, যার যার ইউনিট থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এখানে এসে জড়ো হচ্ছে। এবং এখন আমরা যেটি দেখছি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং তারপরেই মূলত তাদের যে মূল আনুষ্ঠানিকতা
সেটি শুরু হবে এবং এই সকাল থেকেই মিছিল নিয়ে ধীরে ধীরে এই পল্টন, কাকরাইল এবং এর আশপাশের যে এলাকাগুলো সেই প্রধান সড়কগুলো মোটামুটি বলা যায় এখানে যান চলাচল ধীর সুস্থিতে চলছে। পল্টন যে একমুখী চলাচল বলা যায় এখন চলছে, নেতাকর্মীদের ধীরে ধীরে ভিড় বাড়ছে এবং নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন। আমরা দেখছি সেক্ষেত্রে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, সেগুলো এখানে এসে জড়ো হচ্ছেন অ্যানি। এবং যে মিছিল, সে মিছিলের স্লোগানে যে তারা যেটি বলছে যে তারা এই গণতন্ত্র রক্ষায়, যেহেতু এটি জানেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের যে গণসমাবেশ সেই আয়োজন, সেক্ষেত্রে আন্তর্জাতিক যে গণতন্ত্র যে মাপকাঠি, তারা যেটি বলছে বাংলাদেশের সেই গণতান্ত্রিক ধারা ফিরিয়ে নিয়ে আসার জন্য সকল নেতাকর্মীরা একসাথ হয়ে কাজ করার প্রত্যয় জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সবশেষ। বিএনপির মহাসমাবেশ নিয়ে প্রস্তুতি খবর জানাচ্ছিলেন সিফাত শাহরিয়ার। রেমিটেন্সের প্রবৃদ্ধি বাড়ায় বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফর্মুলায় আগামী 2 থেকে 3 মাসের দায় মিটিয়ে এটি এখন $20 মিলিয়ন কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 24,300 মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। এটি গত বছরের একই সময়ের তুলনায় 60% প্রবৃদ্ধি এবং জুলাই থেকে 90% প্রবৃদ্ধি। আন্তঃব্যাংক কেনাবেচা বিনিময় হার বাজার ভিত্তিক করায় এই ইতিবাচক সাড়া বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। বাজারে এই মুহূর্তে প্রতি ডলারের সিলিং রেট 120 টাকা। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টের প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় 90% প্রবৃদ্ধি হয়েছে। আন্তঃব্যাংক ফরেন এক্সচেঞ্জ সেটাকে সক্রিয় করা হয়েছে। ব্যাংকগুলো চাইলে নিজেরা ডলার কেনা বেচা করতে পারছে এবং বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে। ডলারের দাম বর্তমানে 118 থেকে 120, বিসি সেলিং রেট 120-এর বেশি হবে না। ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম তার সাথে কার্ড দামের পার্থক্য এখন 1%-এর চাইতেও কম এবং আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে ফরেন এক্সচেঞ্জ রেটের যে মার্কেট বা ডলারের রেট এটা স্টেবিলাইজড থাকবে বলে আমরা মনে করি। বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকায় ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। দাবি আদায়ে মঙ্গলবার সকাল 9টার দিকে সড়কে নামেন গাজীপুর এলাকার সিজনস ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা। এর কিছুক্ষণ পর মহাসড়কের দুপাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষ 3 মাস ধরে তাদের বেতন ও ছুটির টাকা বকেয়া রেখেছেন। বেশ কয়েকবার তারিখ দিলেও পরিশোধ করা হয়নি, তাই বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, কারখানাটিতে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে। তবে শ্রমিকদের সাথে আলোচনা করে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে। এদিকে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সকালে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে ভান্তেদের ছোঁয়ায় বা উৎকৃষ্ট খাবার দান, বুদ্ধ পূজা ও সমবেত প্রার্থনার আয়োজন করা হয়।
এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারাধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমূল ও পানীয় দান করেন। এর আগে দিনটি উপলক্ষে বিভিন্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় দেশনা প্রদান করেন বিহারের বিহারাধ্যক্ষরা। এ সময় বিহারগুলোতে মোমবাতি প্রজ্বলন করে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। বৌদ্ধ ধর্ম মতে বহু বছর আগে পূর্ণিমাতে একটি বন্য হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। সে অনুসারে প্রতি বছর পূর্ণিমা তিথিতে নানা আয়োজনে দিনটি স্মরণ করে মধু পূর্ণিমা হিসেবে উদযাপন হয়ে আসছে। ওজোন স্তর এবং জলবায়ু পরিবর্তনের কারণে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়েছে। আগামী প্রজন্মের জন্য সঠিক উন্নয়নের ধারাটা এখনই বেছে নেওয়া উচিত বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা বাড়ানো গেলে দেশ সুজলা সফলা হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এমন একটা জায়গায় যদি আমরা রেখে যাই যেখানে ওজোন স্তর ফুটা হয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি ঢুকে গিয়ে আমাদেরকে ক্যান্সার দিবে, ধানের উৎপাদন হবে না, জীববৈচিত্র্যে বন্য প্রাণীর ক্ষেত্রে জেনেটিক মডিফিকেশন হয়ে যাবে, তাহলে বলবো যে আগামী প্রজন্মের জন্য আমরা ঠিক উন্নয়নের ধারাটাকে বেছে নেই নাই। তেমনিভাবে এখনই যদি জলবায়ু পরিবর্তনের জন্য আমরা না কাজ করি, আমরা আমাদের উন্নয়নের ন্যারেটিভটাকে না বদলাই, আমাদের সন্তানেরা এই উপর্যুপরি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি পড়বে। নেটওয়ার্কে ধীরগতি, কলড্রপ, কল মিউট সহ মোবাইল নেটওয়ার্কে অন্যতম প্রতিবন্ধকতা টাওয়ার স্বল্পতা বলে জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবের টাওয়ার স্বল্পতা নিরসনে মোবাইল অপারেটর, টাওয়ারকো এবং ভেন্ডরদের মধ্যে সমন্বয় সভা হয়। এ সময় বক্তারা বলেন, ট্রাফিক তথা ডেনসিটি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে একটি অপারেটরে একটা টাওয়ার থাকার কথা। সে অনুযায়ী 4টি অপারেটর টাওয়ারের পরিমাণ হবার কথা 2 লক্ষ, যদিও টাওয়ার সংখ্যা রয়েছে 45,574টি। বর্তমানে আরও 60% টাওয়ার নির্মাণের প্রয়োজন রয়েছে। বক্তারা বলেন, সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বর্ডার ক্রস আইন অনুযায়ী বাংলাদেশের অপারেটররা টাওয়ার নির্মাণ করতে পারছে না। অন্যদিকে প্রতিবেশী দেশ টাওয়ার নির্মাণ করেই যাচ্ছে। আমরা লক্ষ্য করলাম যে দুই একটি প্রতিষ্ঠান সমস্যা সুবিধা একটা আমরা লাইসেন্সিং ফ্রেমওয়ার্কে গিয়েছিলাম, সঠিক সেবাটাই পাবো। কয়েকদিন শান্ত থাকার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার সকালে আশুলিয়ায় 2 পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 25 জন। এর আগে উপজেলার জিরাবো এলাকায় সকাল 8:45টার দিকে ম্যাসকট ও রেডিয়েন্স গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। শিল্প পুলিশ জানায়, নিহত রোকেয়া বেগম ম্যাসকট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর ছিলেন। মণিপুরে মঙ্গলবার থেকে খুলে দেওয়া হয়েছে সব স্কুল, কলেজ। সপ্তাহব্যাপী বন্ধ থাকার পর ইম্ফল ভ্যালির 5 জেলায় চালু করা হয়েছে ইন্টারনেট সেবা। তবে এখনও কারফিউ অব্যাহত থাকবে ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট, থোবাল আর বিষ্ণুপুরে। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, সাম্প্রতিক সময়ে মণিপুরে সহিংসতায় কুকি বিচ্ছিন্নতাবাদীদের মদত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী। এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মণিপুরে নিত্য প্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে দেবে কেন্দ্র সরকার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল আইসিসির লেভেল 3 কোচ হয়েছেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হবার কথা বেশ কয়েকবার জানিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে 2013 সালে সর্বশেষ মাঠে নামেন আশরাফুল। গেল মার্চে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন এই ডানহাতে। গত বছরই আইসিসির লেভেল 3 কোচিং সম্পন্ন করেছিলেন। এবার তাকে সেই স্বীকৃতি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে 2টি ছবি প্রকাশ করেন আশরাফুল। জাতীয় দলের হয়ে আশরাফুল 61টি টেস্ট, 177 ওয়ানডে ও 23টি টি20 খেলেছেন, যেখানে 9টি সেঞ্চুরিতে তিনি 6,500-এর উপর রান করেছেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।